নমস্কার নমস্কার ইওর প্ল্যাটফর্মের মুখোমুখি অনুষ্ঠানে আপনাদের স্বাগত। বন্ধুরা, যেমনটা আমরা বলি প্রত্যেকদিন আপনাদের এই অনুষ্ঠানের একেবারে প্রারম্ভিক পর্বে, যে আমাদের এই মুখোমুখি অনুষ্ঠানে উপস্থিত থাকেন তেমনই ব্যক্তিত্ব যারা নিজেদের কৃতিত্বের যে পরিধি, সেই পরিধিটিকে ক্রমশ ব্যাপক থেকে ব্যাপকতর করে তুলছেন। তাদের যে লব্ধ অভিজ্ঞতা, তাদের যে কাজ, তাদের যে ক্ষেত্রে তারা রয়েছেন, সেখানে তারা যেভাবে কাজ করছেন, সেই কাজের সুবাদে তাদের যে পরিচিতি সেটি এতটাই ব্যাপ্ত যে কোনো মানুষের কাছে আলাদা করে তাদের আর পরিচয় দেওয়ার প্রয়োজন হয় না। আজকে ঠিক তেমনই একজন ব্যক্তিত্ব আমাদের এখানে আসছেন, আপনাদের সঙ্গে যাকে পরিচয় করিয়ে দেব। আজকে আমাদের এই অনুষ্ঠানে যিনি অতিথি রূপে এসেছেন, সর্বাগ্যে আপনাদের বলি বন্ধুরা, যে আমরা অত্যন্ত আনন্দিত যে তার মতন একজন ভারত বিখ্যাত ব্যক্তিত্ব তিনি সম্মতি দিয়েছেন আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। এর জন্য আমরা কৃতজ্ঞ, আমরা অত্যন্ত আনন্দিত। তো তার মতন একজন সঙ্গীত পরিচালক, তার মতন একজন সুরকার, যিনি অত্যন্ত ব্যস্ত মানুষ, তিনি আজকে রয়েছেন আমাদের সঙ্গে। এর চেয়েও বড় কথা যেটা, তিনি হচ্ছেন সঙ্গীত গুরু, তিনি আচার্য। তার সান্নিধ্যে পরিশীলিত হয়ে উঠছে যারা, তারা নবীন প্রজন্মের শিল্পী, তারা অনেকেই প্রতিষ্ঠিত, এবং প্রতিষ্ঠার যে কঠিন পথ, সেই পথে তিনি তাদের অনেকটা এগিয়ে দিয়েছেন, অনেকখানি এগিয়ে দিয়েছেন। গুরু রূপে যে দায়িত্ব পালন করার, সেই দায়িত্বটা তিনি সম্পূর্ণরূপে পালন করে চলেছেন আজও। এমন একজন ব্যক্তিত্ব, তাকে এইবারে আমরা স্ক্রিনে নিয়ে নেব। ভারতের অন্যতম সুবিখ্যাত সঙ্গীত পরিচালক অশোক ভদ্র মহাশয়। আমি স্যারকে এবারে আনবো। নমস্কার। নমস্কার নমস্কার। হ্যাঁ জয়দীপ বাবু, অনেকদিন পর আপনার সাথে। হ্যাঁ, অনেকদিন পর, অনেক বছর পর, অনেক বছর পর, কিন্তু কিছু আপনার চেঞ্জ হয়নি কিছু। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। আমি প্রথমে আপনাকে অত্যন্ত বিনম্র নমস্কার, কৃতজ্ঞতা জানাই যে আপনার এত ব্যস্ততার মধ্য দিয়ে আপনি এইভাবে কাজ করে চলেছেন, তার মধ্যেও আপনি আমাদের দর্শকদের জন্য, আমাদের জন্য এতটা সময় দিয়েছেন, সম্মতি দিয়েছেন। এটি আমাদের খুব বড় প্রাপ্তি। আজকে সন্ধ্যাবেলা খুব বড় প্রাপ্তি এটা আমাদের। না না, এটা তো আমাদের ডিউটি। এটা আমি মনে করি এটা তো আমার একটা কাজ। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। খুব আমরা ভীষণ আনন্দিত যে আপনাকে আজকে পেয়ে। আমরা এবার আলোচনা শুরু করব। আমাদের সঙ্গে দর্শকরাও এসে গেছেন বেশ কয়েকজন, তারা তাদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন আমাদের। ধন্যবাদ। দর্শকদের বলবো আপনারা আজকে একদম শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, কারণ এমন একজন ব্যক্তিত্বের সঙ্গে কিছুক্ষণ থাকা মানে ঋদ্ধ হওয়া, সমৃদ্ধ হওয়া। তিনি যা বলবেন সেটি শুনলে আমরা সে সঙ্গীত শিখি বা সঙ্গীত শিল্পী হই বা না হই, আসলে ওরা তো গুরু, ওরা তো আচার্য, ওদের কাছ থেকে অনেক কিছু পাওয়ার থাকে। ওদের দুটি কথা শুনলে সেটি যদি গ্রহণ করতে পারি, তাহলে আমরা যে ক্ষেত্রে থাকি না কেন, সঙ্গীত, চিত্রকলা, অভিনয়, আবৃত্তি বা যেভাবেই থাকি না কেন, আমরা উপকৃত হব। তো অশোকবাবু রয়েছেন আজকে আমাদের সঙ্গে, তো আমরা আলোচনা শুরু করি। আমি প্রথমে আপনার কাছে খুব জানতে চাইবো যে আপনি যখন সঙ্গীত জগতে আসছেন, বা ধরুন আপনার যে কৈশোর, যে সময়টা আপনি অনেক গান শুনছেন, আপনি আপনার উপরে কাদের প্রভাব সেই সময় আপনি অনুভব করলেন? কাদের গান আপনি যে শুনছেন সেইগুলো শুনে আপনার মনে হলো যে সঙ্গীতের এই ক্ষেত্রে আমি যাব, আমি কিছু কাজ করব? আমি ছোটবেলা থেকে মান্নাদের ভক্ত। আচ্ছা। ওনার গান গাইতেন ছোট থেকে, কোনোদিন শিখিনি, কিন্তু মানে খুব সাবলীল ভাবে গাইতাম, কেন জানি না। ওটাই তো ঈশ্বর একটা বড় দান ছিল আমার উপরে। ছোট থেকে, খুব ছোট থেকে আমার মনে আছে, আমি যখন খুব মানে 6-7 বছর বয়স, তখন আমার পাড়াতে থাকতেন ওই রঞ্জন ঘোষাল, তারপরে মণি চ্যাটার্জি, গৌতম চট্টোপাধ্যায়, এরা সব থাকতেন। এদের মহিনের ঘোড়াগুলো একটা গ্রুপ ছিল, মহিনের ঘোড়া। তখন আমি খুবই ছোট, ওরা আমাকে, আমি তো গুলি খেয়েছি, তাস খেয়েছি, আমাকে মাথায় ঘাড়ে করে নিয়ে গিয়ে তো মান্নাদের গান শুনতো।
আরে বাহ! 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 আচ্ছা, আচ্ছা। এইখান থেকে আপনার হলো এবারে আপনি যে এবারে আপনি আপনার গুরুদের কথা একটু বলুন। যাদের সান্নিধ্য লাভে আপনি মনে করলেন যে হ্যাঁ, না, এই আমার না হ্যাঁ, হুম, আমারটা হয়ে গেছে। আমি ঠিক ওইভাবে প্রস্তুতির না, একটা মানে ওরকম কোনো প্রিপারেশন ছিল না আমার। আর আমার ছোটবেলা থেকে আমার একটা ইচ্ছে ছিল আমি একটু সুর করব। গান গাওয়ার চাইতে আমি সুর করব। এটা আমার একটা ছোট থেকে একটা ন্যাক ছিল। আমার কাকা গান লিখতেন। কাকা খুব ভালো, ভালো গান লিখতেন। সে কাকার গান আমি সুর করতাম। আর কাকার গান তখন বিখ্যাত লোকরা গেয়েছেন। আমাদের বাড়িতে আসর বসতো, কাকার পিছনে আমি সবসময় থাকতাম। কাকার পিছনে আমি সবসময় পড়ে থাকতাম। কাকা একটা দুটো গান লিখে দিতেন আমাকে, আমি সুর করতাম। এই করতে করতেই একটা সময় আমি একটা ঘরোয়া ম্যাগাজিন বলে আমাদের একটা ম্যাগাজিন ছিল ঘরোয়া, সেটা আমার কাকা নিয়ে নেয়। তখন আমি ওই ক্লাস 10 মাধ্যমিক এরকম পড়ি আর কি। তো আমার উপর দায়িত্ব পড়লো স্টুডিওর ওই সিনেমার কভারে, সিনেমার নিউজ কভার করা। ওই নিউজ কভার করতে করতে আমি সবাইকে বলতাম যে মিউজিক কে করছে। এটা আমার একটা খুব কিউরিওসিটি ছিল যে এই ছবির মিউজিক ডিরেক্টর কে। তখন একটা ছবিতে এরকম কথা হচ্ছিল, তখন বললো এখন আমাদের কিছু হয়নি। আমি যখন যদি আমি করি, বলে তুমি কি বলছো, এই বয়সে তুমি মিউজিক করবে, তুমি সুর শোনাও তো। সুর শুনে একজন মহিলা ছিলেন প্রডিউসার, উনি বলছেন আমি তোমাকে দিয়ে কাজ করাবো। তখন আমার 16 বছর বয়স, 15-16 বছর বয়স। এই আস্তে আস্তে এইভাবেই স্টুডিও পড়ায় প্রত্যেকের সাথে হয়তো বড় 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 ছবির খুব সাবলীল ভাবে ঢুকে যেতাম, কারণ ঘরোয়া তখন একটা নাম ছিল, ফলে কোনো অসুবিধা হতো না। ঘরোয়া রিপোর্টার কার্ড নিয়ে ঢুকে যেতাম, সেখানে সবাই এই করতো। সেখান থেকে আস্তে আস্তে বেশ গুণীজনদের সাথে পরিচয় হতে হতে টার্গেট ছিল একটাই, যে মিউজিক করব। এরকম ভাবে বলতে বলতে যে ছবি আপনাদের মিউজিক, হুম। তখন এই আচ্ছা, মিউজিক করতে করতে তখন আমাকে বললো যে তুমি করবে কাজ। আমি যে হ্যাঁ করবো। কিন্তু সুযোগটা এসে গেল হঠাৎ করে বম্বেতে, একই সঙ্গে দুটো ছবি হলো। কিন্তু দুঃখের বিষয় ছবি দুটো রিলিজ করেনি। দুটো ছবি, একটা সেই সময় দুটো ছবি হলো। আর একটা অন্যায় প্রতিরোধ বলে একটা ছবি, আর একটা মাতৃতীর্থ। এই দুটো ছবি আমি কলকাতায় গাওয়ালাম হেমন্ত মুখার্জি। এটা আমার অনেক বড় সৌভাগ্য। তখন হেমন্ত মুখার্জি আমাকে দেখেছেন ওইটুকু বয়সে, ওনার কাছে গিয়েছি আমি, ওনাকে গান তুলিয়েছি বাড়িতে মেনকার পাশে। এটা আমার কাছে অনেক বড় পাওনা। উনি আমার রেকর্ডিং এ এসছেন, আমাকে কে নিয়ে যাবে স্টুডিওতে সেটা কেউ ছিল না, যে আমার কে আচ্ছা, আমাকে আচ্ছা, নিয়ে যাবে। আচ্ছা, আচ্ছা। হেমন্ত বাবুর সঙ্গে কাজের স্মৃতি একটু শুনি। একটু খুব ভীষণ ইচ্ছে হচ্ছে আপনার আমার ওই রেকর্ডিং, অভিজ্ঞতা একটু শোনার। রেকর্ডিংটা হয়েছিল অডিও সেন্টারে। তো আমার ওই রেকর্ডিং এ কে নিয়ে যাবে আমাকে একটা বড় ব্যাপার। আমার দিদি তখন চাকরি পেয়েছে কর্পোরেশনে। আমার দিদি বললো ঠিক আছে, আমি তোকে নামিয়ে দিয়ে আমি চলে যাবো। তো হেমন্ত মুখার্জি আমাকে ডেকেছে, বলে তার আগে দুদিন আগে কিন্তু ওনাকে বাড়িতে আমি গান তুলিয়ে এসেছি। আমাকে ডেকেছে, ডেকে বলছে অশোক, এখানে আজকে মেইন কে, এই যে ফ্লোরের, এই ফ্লোরের, এটা কার ফ্লোর, এটা কার ফ্লোর, প্রধান কে এখানকার। তখন বললো অবভিয়াসলি আপনি, আর হৈমন্তী ছিলেন। বলে না, তুমি মিউজিক ডিরেক্টর, তুমি কটায় এসছো। আমি তো ঘড়ি দেখলাম 10টা 25। বলে আমি কটায় এসছি জানো, আমি এসছি 10টা বাজতে 5-এ। আমি কোনোদিনও রেকর্ডিং এ 5 মিনিট আগে হলেও পৌঁছে গেছি, আমি কখনো দেরি করে পৌঁছতাম না। এইটা আমার কাছে অনেক বড় শিক্ষা। ওনার সান্নিধ্য পাওয়া এটা অনেক বড় শিক্ষা। এরপরে আস্তে আস্তে বাড়ি থেকে চাপ দিল না, বা শুধু মিউজিক করলে হবে না, পড়াশোনা করতে হবে। তারপরে গান বাজনা করতাম, একটা গ্রুপ তৈরি করলাম, গ্রুপ করে ফাংশন করতাম, সবই করতাম। কিন্তু রেকর্ডিং এ বাড়ি থেকেই বললো যে এখন তুমি বম্বে যাবে কাজ করতে, এগুলো চলবে না। ওই ছবির কাজ করতে করতে আমি আরেকটি ছবি মাতৃতীর্থ, যেটা HMV থেকে বেরিয়েছিল। সেই সময় HMV থেকে কিছু বেরোনো খুব টাফ। মানে HMV তে কোনো একটা কোরাস গাওয়া, সেটাও অনেক অনেক দক্ষতার ব্যাপার ছিল। এটাও একটা ভগবানের আশীর্বাদ, আমি
HMV থেকে একটা ছবি পেয়ে গেলাম, মানে HMV মিউজিকটা রিলিজ করেছিল, আর গান গাইলেন সুরেশ ওয়াডকার, আশা ভোসলে, আরতি মুখার্জি, দ্বিজেন মুখার্জি, বনশ্রী সেনগুপ্ত। সেখানে বনশ্রী দিয়ে আমি একটা ডুয়েটও গিয়েছিলাম। ওখানে আশা ভোসলে তো আমাকে মিউজিক ডিরেক্টর মানতেই চাইছে না, মাত্র শর্ট প্যান্ট চেঞ্জ করে ফুল প্যান্ট পরে প্রথম বম্বেতে গেছি আর কি। যে এগুলো এক একটা বড় স্মৃতি। এই ছোটবেলা থেকে আশাজি, তারপর হেমন্ত মুখার্জি, মান্না রে, এদের সান্নিধ্য পেয়েছি, এটাই আমার কাছে অনেক বড় আর কি, অনেক বড়। তারপর একটা পড়াশোনার চাপ গেল, ছ সাত বছর একদম পড়াশোনা নিয়ে, গ্রাজুয়েশন করার পর রবীন্দ্রভারতীতে মিউজিক নিয়ে কিছু পড়লাম। তারপরে যেটা আমার ইচ্ছা, আবার জাম্প করলাম মিউজিকে, একটু বেশ গ্যাপ হয়ে গেছিল। তারপরে 93 থেকে একদম টানা চললো একদম। আচ্ছা, আচ্ছা। 93 থেকে আমি এবং মোটামুটি 96 আমার ছবি বেরোলো, 95-এ মিউজিক ছবি বেরোলো। তারপর থেকে আমাকে আর পিছু তাকাতে হয়নি আর কি। সবটাই আমার বাড়ির সব মা বাবার আশীর্বাদ, সকলের আশীর্বাদ, বাড়ির সবার আশীর্বাদ, আর অবশ্যই ঈশ্বরের তো আছেন, ঈশ্বর তো আছেন। এই 93টাই যদি আমরা ধরে নিই, তাহলে প্রায় 30 বছর হতে চললো আপনার এই সঙ্গীত জীবনের যে যাত্রা। এবং হ্যাঁ। এই যে কিংবদন্তি ব্যক্তিত্ব আপনি যাদের কথা বলছেন, শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায় থেকে শুরু করে আশাজি থেকে আরম্ভ করে ভারতের প্রথম সারির সমস্ত সব শিল্পীদের সঙ্গে আপনার কাজ হলো। তো হেমন্ত মুখার্জিকে যখন আমি পেয়েছিলাম, তখন উনি মানে রেগুলার অতটা গাইতেন না, হ্যাঁ, শেষের দিকটাই পেয়েছিলাম। মান্নাদিও তাই, মান্নাদি একটাই গান গেয়েছিলাম আমার, পাইনি। কিন্তু তারপরে আশা ভোসলে যে অনেক গান গেয়েছেন পরবর্তী সময়, অনেককেই পেয়েছি, সবাই গেয়েছে, কলকাতা, বম্বে, বাংলাদেশের সবাই গান করেছে আমার শুনে। এই ছবি এবারে 93 থেকে কাজ করতে শুরু করলাম, করতে 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 96-তে জানুয়ারি মাসের থেকে ছবি রিলিজ করতে শুরু করলো। এই 96 রিলিজ থেকে আমি 2008 অব্দি কখনো থামিনি, মানে ছবি, মানে 10টা 12টা 15টা 20টা এরকম এক একটা বছরে ছবি করেছি। এটা আমার 2010 অব্দি টানা চলেছে। তারপর একটা ট্রেন্ড চেঞ্জ হয়, আমার পরে জিৎ আসে, জিৎ একটু ট্রেনটাকে চেঞ্জ করে। ওর ভেঙ্কটেশের একটাই ছিল ওদের, ওদের একটা চেঞ্জ এসেছে আমার মিউজিকে। কিন্তু কাজ আমি করেছি, তখনও কাজ করতাম, এখনো কাজ করছি। সেই ফ্লোটা হয়তো নেই, বাট আমি কাজ করছি। এইবারে যেটা আমার এখনই মনে আসছে, দর্শকদের যদি শোনানো যেত কোনোভাবে তাহলে খুব ভালো হতো। আপনার খুব যুগান্তকারী সুর সেটি হচ্ছে এই 90-এর দশকেই ওই ভারতের সাক্ষরতা অভিযানের যে গানটি, সেই সুরটা আপনার করা, বা ভাটিয়ার রাগ ভাটিয়ারের উপরে, যেটি হ্যাঁ, হ্যাঁ। পূর্ববর্তী একটি সাক্ষাৎকারে আপনি আমাকে বলেছিলেন। এটা হয়তো মানে আমার মতে প্রায় কোটি কোটি ভারতবাসী গানটি শুনেছেন। ওই গানটি আপনার সুর, অনেকেই জানেন এটা, যে হ্যাঁ ওটা কাজ তো দেখুন, কাজ অনেক করেছি। আর আমি না ওই প্রচারে কখনো, ওই প্রচারে এসে কোনো ধার ধারিনি কখনোই। মানে আমি যখন সিনেমা রিলিজ করতো, তখন আমার তো একটা বড় পার্ট ছিল, বা যখন অ্যালবাম রিলিজ করতো আমার একটা বড় পার্ট ছিল, সবাই আমাকে খুঁজতো, আমাকে পুরো মিডিয়া খুঁজতো, না হিরো হিরোইন সবাই আমাকে খুঁজতো, আমি সবার শেষে গিয়ে পৌঁছাতাম। এটা এটা একটা আমার একটা স্বভাব বলতে পারে। আমার কথা হচ্ছে কাজ করে যাবো এরকম। আপনি যেরকম ওই সাক্ষরতা বলছেন, এরকম আমি অনেক কাজ করেছি। আমি একটা কাজ করেছিলাম, সেই শেষের কবিতা, সেটা রিলিজ করেনি, কিন্তু ভীষণ ভালো কাজ একটা, রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা। আমি একটা ভালো 1 ঘন্টার একটা কাজ করেছি। আমি গৌতম বুদ্ধ করেছি, হ্যাঁ, তারপরে মুঘল সাম্রাজ্য হিন্দিতে প্রায় 16টা এপিসোড করেছিলাম, কিন্তু সেটা বন্ধ হয়ে গেছে। এরকম অনেক কাজ করেছি, কিন্তু তারপরে তো একদম কমার্শিয়াল ফিল্ম করতে এলাম। তো ওই ফিল্ম করতে 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 আর
অন্য কিছু করার সুযোগ পাইনি। এত ফিল্ম করেছি যার ফলে এর পাশাপাশি হ্যাঁ, হ্যাঁ। এর কিন্তু পাশাপাশি আমার আপনি পাশাপাশি আরেকটা যেটা আছে, আমি ছেলে মেয়েদের নিয়ে এই গ্রুপ করা, ফাংশন করা, এটা সবাইকে নিয়ে একটা চলা, এটা আমার একটা স্বভাব, এটা একটা অভ্যাস। আমার ওয়াইফের নাম পামিলি, শি ইজ এ ভেরি গুড সিঙ্গার। ও আমার সাথে অনেক ফাংশন টাংশন করেছে, ওর সহযোগিতা পেয়েছে আমার এখনো মনে আছে। আমি বৌভাতের পরের দিন চলে গেছিলাম বম্বেতে, প্রায় 14 দিন পরে এসেছিলাম। সেগুলো দিনের পর দিন ও মেনে নিয়েছে, কি করেছে। আমার আরেকজন ছিল আমার দিদি। আমার দিদি চোখে দেখতেন না, রেলে চাকরি করতেন। দিদির থেকে আমাদের শুরুটা বলা যেতে পারে, আমাদের গান বাজনার শুরু আর কি। উনি নেই, রিটায়ার করার সময় চলে গেছে। এটা আমরা সবসময় এমন একটা ফিল করি, সবসময় একটা ফিল করি আর কি। দিদির অভাবটা সবসময় ফিল করি। আর উম, ইতিমধ্যে গাইতে না একটু আপনার অসুবিধা হয়। একজন হ্যাঁ, আমি না কি বলুন। অন্য সময় যে আবার একদিন শুধু গানই গাওয়া শুনবো, শোনাবো। আচ্ছা দেখি আস্তে আস্তে পরের দিকে যদি হয়। হ্যাঁ, 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 নিশ্চয়ই, নিশ্চয়ই। ইতিমধ্যে আপনার একজন আপনার শিক্ষার্থী একজন, তিনি আসানসোলেই থাকেন সম্ভবত। শাহানা লাহিড়ী, তিনি লিখছেন, স্যার আমি শাহানা, প্রণাম নেবেন আমার। হ্যাঁ, 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 শাহানা, হ্যাঁ, হ্যাঁ। রুমা অনেকদিন পর, চ্যাটার্জি, অনেকদিন। হ্যাঁ, 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 হ্যাঁ। রুমা চ্যাটার্জি হ্যাঁ, লিখছেন, খুব ভালো লাগছে বাহ, অনুষ্ঠানটি। হ্যাঁ। সুরেশ ধন্যবাদ দত্ত, রুমা দেবী। আপনাদের হ্যাঁ, আলোচনা শুনলেন। আচ্ছা, আপনাদের ধন্যবাদ জানাই। ধন্যবাদ আপনাকে সুরেশ বাবু, আপনি সুরেশবাবু সঙ্গে থাকুন ধন্যবাদ, আমাদের। ধন্যবাদ। হ্যাঁ। অঞ্চল কুমার সিনহা, ভালো লাগছে, ধন্যবাদ, সঙ্গে থাকুন, হুম হুম। একেবারে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আহ, এবারে আপনাকে যেটা আমার বলার বা আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনি এই যে শুনলাম যে আপনি হেমন্ত বাবু থেকে শুরু করে প্রথম সারি ভারতের সমস্ত সঙ্গীত শিল্পী তাদের নিয়ে কাজ করছেন। এর পাশাপাশি আপনি নবীন প্রজন্মের শিল্পী যারা একেবারে, আমি ওই শুরুতে সূচনার পর্বে যেটা বলছিলাম, তাদের একেবারে সে হাত ধরে এগিয়ে নিয়ে যাওয়া যেটা, সেটা আপনি দেখুন আমি অত্যন্ত আজকে দায়িত্বের সঙ্গে করে চলেছেন। হ্যাঁ, হ্যাঁ। আজকে শ্রেয়া ঘোষাল, আমার বলতে কোনো অসুবিধা নেই, শ্রেয়া ঘোষাল, সোনু নিগম, এরা যখন আমি যখন তখন কাজ করতে এসেছি, তখন এরা একেবারেই নতুন। তো বম্বেতে একজন এসে বললো যে একটি মেয়ে খুব ভালো গাইছে, ওর নাম শ্রেয়া ঘোষাল। তখন হয়তো একটা দুটো হিন্দি গান গেয়েছে। সনটা ছিল 2001। ওর প্রথম ওকে আমি গান গাইছিলাম, ছবির নাম ছিল কর্তব্য। রচনা ব্যানার্জির লিপে একটা গান ছিল, এমন আমার ডানা মেলে দূর আকাশে উড়ে যায়, ওটাই শ্রেয়ার প্রথম গান। ও সে সময় শ্রেয়া একটা ইন্টারভিউ দিয়েছিল আনন্দলোকে, তাতেও লিখেছে যে আমার প্রথম ছবির, বাংলা ছবির গান হচ্ছে। তারপরে সোনু নিগমকে প্রথম গাইছিলাম রাখাল রাজা, বাংলা গান। তো আমার প্রডিউসার বলেছিল তুমি নন বেঙ্গলিকে দিয়ে লোকসঙ্গীত গাওয়াবে, কিরকম হবে না হবে। আমি তখন বলেছিলাম দেখো, শিল্পী হচ্ছে মাটি, সাঁচের মতো মাটি, নরম মাটি, তাকে রূপ দিলে ঠিক ভালো গাইবে। সোনু নিগম দিকে গাইছিলাম। ছবির নাম ছিল রাখাল রাজা, খুব হিট ছবি, চিরঞ্জিত আর ঋতুপর্ণার ছবি। তারপর শান, মায়ের আচর বলে একটি ছবি ছিল, মায়ের আচর খুব পপুলার ছবি, তাতে করেছিল শানকে। তো এইগুলো তার পরবর্তী সময় আমি অনেক ছেলে মেয়েদের, হয়তো ধরুন শান গাইছে তো সঙ্গে একটি নতুন মেয়েকে গাইছি, যা কবিতা কৃষ্ণমূর্তি গাইছেন তার সঙ্গে একটা নতুন ছেলেকে গাইছি। একটা সময় আমাকে প্রডিউসার প্রযোজকরাও কিন্তু আমার উপর অনেক রেগে গেছে যে কেন তুমি এটা করছো, তুমি বম্বে আর্টিস্ট দিয়ে গাওয়া, প্রতিষ্ঠিত হয়। আমি বললাম, এদের যদি না গাওয়ানো হয় তাহলে তো কোনোদিনই উঠতে পারবে না। এগুলো চেষ্টা করেছি, কিন্তু আজকের এটা অনেক চেঞ্জ হয়ে গেছে, আজকের প্রজন্ম অনেক চেঞ্জ হয়ে গেছে, গান বাজনার ধারা বদলে গেছে। হ্যাঁ, কিন্তু একটা সময় আমরা দেখেছি, আমি নিজে খুব মেলোডি পছন্দ করি, মেলোডি করেছি, মেলোডি যাদের ভালো ভালো শিল্পী যারা পেয়েছি তারা প্রত্যেকেই মেলোডি কিং। কুমার শানু, উদিত নারায়ণ, আলকা ইয়াগনিক, সাধনা সাগর, এরা যে কত গান গেয়েছে আমার তার কোনো ঠিক ঠিকানা নেই। শানুদাই প্রায় 300 গান গেয়েছে আমার, কুমার শানু। হ্যাঁ, তো এই প্রত্যেকেই আমার সুরে গেয়েছেন। সাধনা সাগরের যত বাংলা গান সবই বললেই হবে আমার। সাধনাজি নিজেই বলেন যে এত বাংলা গান গাইছি।
তো কাজ করেছি, তো নতুনদেরও অনেক অনেক আমি জায়গা করেছি, তারা চেষ্টা করেছি, তাদের প্রচেষ্টা ছিল, তাদের প্রচেষ্টা ছাড়া তো হয় না, নিজেদের চেষ্টা ছাড়া কখনোই হয় না। তারা আজকে অনেকেই অনেকেই কলকাতা বোম্বেতে তারা দাবিয়ে বেড়াচ্ছে। এটা আমার কিছু করার নেই, এটা ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বর করিয়ে দিয়েছেন আর কি। আরেকটা কথা আপনাকে বলি, সেটা হচ্ছে এই যে আপনি আপনি একটু আগে বললেন যে আপনি মেলোডির খুব ভক্ত। তো ইদানিংকালে বা আপনি যেটা বলছেন যে একটা পরিবর্তন হয়েছে, সেক্ষেত্রে একটা কথা খুব প্রচলিত আছে, এটা গান বাজনার মানুষ যারা তারাই বলেন যে এখন গান বাজনা হয় না, বাজনা গান হয়। অত্যন্ত বেশি যন্ত্র সঙ্গীতের দাপাদাপি এবং অত্যন্ত বেশি রকম ভাবে তার মধ্যে কথার প্রাধান্য কম বা কথা কম, এবং ভীষণ রকম ভাবে সেগুলো যেন একটু মানে সবচেয়ে বড় কথা যেটা, এক কথায় ভীষণ কর্ণবিদারক হয়ে উঠছে। এই যে পরিবর্তনটা, পাশ্চাত্য সঙ্গীতের যেগুলো গ্রহণযোগ্য নয় সেগুলোকে আমাদের সঙ্গীতের মধ্যে গ্রহণ করা, এই বিষয়টা সম্পর্কে আপনার একটু মতামত যদি জানান। দেখুন, একটা ট্রেন তো বদলায় না, সবসময় তো এক ট্রেন থাকে না, হুম 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 এটা বদলায়, সময় বদলায়, সময়ের সাথে চলতে হয়। বাট এটাও হুম ঠিক না যে কথা হচ্ছে গানের মেরুদণ্ড, মেইন সেই কথাটা যেন পরিষ্কার, তুমিটা তুই বলে, তুই বলছে না তুই বলছে বোঝা যাচ্ছে না, বলছে যদি তোরও বলে সেই তোরটা তো পরিষ্কার হবে, সেটা বলছে থ থ থ, একটা সাউন্ড মনে হয়, বুঝতে পারছেন? এইগুলো হয়, এগুলো আমাকেও করতে হচ্ছে, কিছু করার নেই, সময়ের সাথে করতে, কিন্তু এইগুলো আমার মনে হয় কথা যদি ভাষা বোঝা না যায়, ভাষা যদি বোঝা না যায় তাহলে কি করে গান হবে? কথা আর সুর নিয়ে তো গান না। আমি একটা ছবিতে কাজ করেছিলাম, সেখানে প্রডিউসার ছিলেন একজন সাউথ ইন্ডিয়ান, সে আমাকে বলছে গানকে ক্র্যাকি বানা, ক্র্যাকি চাই। আমি কি করবো, আমি কথা যদি বলতে পারি না তাহলে কি করব? আমাকে তো বাংলা কথাটা বলতেই হবে। এই যে একটা সময় এসছে না, কিছু করার নেই, এটা কি দেখুন না, ফোনেটিক্স দিয়ে গান হচ্ছে, গানে কথা নাই, চিক্কি নাকরে নাক্কি চিকরে নাক্কি চিকরে নাক্কি চিকরে, এই একটা গান হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে মানুষের নেওয়া নিচ্ছেও মানুষ, তার পিকচারে যে কে অভিনয় করছে সবকিছু নিয়ে, তারা যারা প্রযোজক তারাও জানে কিভাবে বানাতে হবে, ঠিক বানিয়ে ফেলছে। কিন্তু আমার মনে হয় এগুলো বেশি দিন স্থায়ী থাকে না। দেখুন, আগে যে সমস্ত গান বাজনা হয়েছে সেগুলো মানুষ কিন্তু এখনো শোনে, এখনো শোনে। আমি বলছি, আমি মফস্বলে প্রচুর শো করতে যাইছিলাম এদের নিয়ে, এখনো কিন্তু মানে আমি মঞ্চে উঠলে আমাকে খালি গলায় কিন্তু প্রায় 40 মিনিট গান গাইতে হয়, আমার গানের শুধু মুখড়াগুলো গাইতে হয় এখনো মানুষ। এটা যদিও অনেকটাই এই হচ্ছে প্রসেনজিৎ, আমাদের প্রসেনজিৎ চট্টোপাধ্যায় গ্রামের দিকে এত পপুলার, রচনা প্রসেনজিৎ ওরা এত পপুলার, মানে ওদের গান আমি অনেক বেশি করেছি, ওদের যত কমার্শিয়াল ছবির ম্যাক্সিমাম গানই আমার করা, যার ফলে ওই যে গানগুলো শুনে, তারা শুনে এখনো কিন্তু, এখন তো মেইন স্ট্রিমে ছবি হয়ই না, দেখুন কেউ কিন্তু ওই গানকে আজ অব্দি ভুলতে পারবে না, আমার স্বপ্ন যে সত্যি হলো আজ, এই গানটি কখনো কেউ ভুলতে পারবে? তো এই যে সাধারণ দর্শক, সাধারণ শ্রোতা, তারা কিন্তু এই গানগুলো চায়। চঞ্চল মন আনমনা হয় যেই তার ছোঁয়া লাগে, কি ভালো, কত সুন্দর, মানে রোমান্টিকের কত সুন্দর তার কেমিস্ট্রি। তারপরে এই যে এই গান কি হয়েছে, এইসব গান যেগুলো হয়ে গেছে, পরবর্তী সময় আমিও করেছি, অনেক করেছি। যে কথার শুরু চোখে, প্রথম তোমায় দেখে, মনে চায় তোমায় বলি, একবার কাছে ডেকে, তবু আজও হয়নি বলা, একসাথে হয়নি চলা, এগুলো ডিপার্ট মেলোডি, এখনো কিন্তু মানুষ এগুলো গায়। ফলে ঠিক ঠিক। মেলোডি সারা জীবন বেঁচে থাকে। হুম।
হ্যাঁ, ইদানিং কালের যে কিছু গানের সুর আমরা শুনছি, সে বাংলাতেও, হিন্দিতেও বা অন্যান্য ভাষাতেও, তা তো আপনার আপনি নিশ্চয়ই এটা অনুভব করছেন যে এই মেলোডিটা যেন হারিয়ে যাচ্ছে, রিদমকে বেশি প্রাধান্য দেওয়া না, এবং ওই মেলোডি পাশ্চাত্য সঙ্গীতের যে মেলোডি যারা সেগুলোকে বেশি রাখছে, সেগুলোকে বেশি যারা করে যেন মেলোডি আনা রাখছে হচ্ছে। তাদের গান কিন্তু হিট করছে। এখনো মেলোডি রেখে যারা গান করছে তাদের গান হিট করছে। উইদাউট মেলোডি বেশি দিন গান টিকতে পারে না। আচ্ছা, আর এইবারে যার আসি ফলে কি যেটা, হচ্ছে, সেটা হলো হ্যাঁ, হ্যাঁ বলুন, কি বলছেন আপনি? না, আপনি বলুন, আমি পরে আসছি। যার ফলে কি হচ্ছে যে নতুন করে একটা প্রজন্ম, সেই একটা ভালো শিল্পী, দেখুন আমি সত্যি কথা বলতে কি হচ্ছে যে আমরা মিউজিক ডিরেক্টর ভাবি কাকে দিয়ে গাওয়াবো, শিল্পী নেই যে তা না, আছে। কারণ দেখুন আমরা বিভিন্ন শোতে দেখি যারা গান গায়, তারা অপরের গানগুলো গাইছে। যদি নতুন গান তাদের দেওয়া যায়, সে কতটুকু কতটুকু সাবলীল ভাবে গাইবে সেটা একটা গাইছে, তা এখন অনেকেই গাইছে, ভালো গাইছে, আমি অস্বীকার করব না। কিন্তু ওই যে একটা গোল্ডেন পিরিয়ড, ওই যে একটা একটা ভালোবাসার সময় যেটা হয়ে গেছে, ওগুলো আর সম্ভব, ওটা আমরা সবাই মিস করছি, আজীবন মিস করে যাব। আবার যদি কখনো একটা বড় পরিবর্তন আসে তো মানে আমরা স্বর্ণযুগের গান বলি যেটাকে, বা যেটাকে স্বর্ণযুগ বলা হয় আমাদের গানের, স্বর্ণযুগ, শুধু একদম ওটা, হুম, হুম। ওটা যুগ যুগ ধরে চলবে। হ্যাঁ, যুগ যুগ ধরে চলবে। কেন আজকে আজকে 10 12 14 বছরের একটা বাচ্চা কেন পুরোনো গান শুনে? তার ব্লাডের মধ্যে রয়েছে তো পুরোনো গান, ব্লাডের মধ্যে পুরোনো গান রয়েছে, সে পুরোনো গানটাই শুনবে বেশি করে। এবং বিশেষ করে আমরা যেটা দেখি যে বিভিন্ন আমার আমার হুম, হুম। আমার ছোট্ট ভাইপো, ওর এখন 8 বছর বয়স। ওকে আপনি যদি গান গাইতে বলেন, ওকে মনে, ও সঙ্গে ও গায়, মনে পড়ে রুবিরায়, মনে পড়ে রুবিরায়, কবিতায় তোমাকে। অসাধারণ গায়, কিন্তু সেটা সেটা গায় ভালো, সেটা অনেকেই ভালো গায়, কিন্তু ওর রুচিটা দেখুন, 8 বছর বয়স, সে কিন্তু এখনকার একটা গান গাইছে, আপনি সে গাইছে না, তাকে স্বতঃস্ফূর্ত ভাবে সে মনে পড়ে রুবিরায় গাইছে। এই যে ব্যাপারটা, তবে এটা তো ব্লাডের মধ্যে রয়ে গেছে না, এটা ওর ব্লাডের মধ্যে রয়ে গেছে। এবং এই যে আজকের যুগে দাঁড়িয়ে এখনো আমরা যে বিভিন্ন রিয়েলিটি শো গুলো দেখি, তাদের বিভিন্ন প্রতিযোগিতা হচ্ছে, একেবারে নবীন বয়সী যারা গাইছেন সেখানে অংশগ্রহণ করছেন, অনেকেরই বয়স ওই 18 থেকে 20, 22, 24-এর মধ্যে। তারাও কিন্তু সেই মাননীয় হেমন্ত মুখোপাধ্যায়, মাননীয় মান্না দে, হ্যাঁ, লতা সবার জিয়া গান। সাজি, সন্ধ্যা মুখোপাধ্যায়, ওই গানগুলি বারবার ফিরে ফিরে আসছে আমাদের কানে। অর্থাৎ তো এগুলো আমার এমন কথা একটা হচ্ছে যে, হ্যাঁ, কেন নতুন গানে একটা সেগমেন্ট করা হয় না? সেই কেন হয় না? আমি একবার শানকে বলেছিলাম বোম্বেতে, তো যখন ওই হয়ে থাকতো, অ্যাঙ্কর হয়ে থাকতো, তখন আমি বলেছিলাম যে একটা সেগমেন্ট হোক, যেখানে নতুন গানে একজন গীতিকার থাকবেন, সুরকার থাকবেন, 4 লাইন গাইবে, সুর করে দেবে, সে কত ভালো গাইতে পারে, কে কত, কার ভালো কত প্রেজেন্টেশন, সেখান থেকে বেছে নেওয়া যেতে পারে। আহ, আপনি কলকাতায় কাজ করছেন, করে চলেছেন দীর্ঘদিন ধরে। আপনি মুম্বাইতে গিয়েও কাজ করলেন। আপনি এই দুটো জায়গার কাজের মধ্যে কাজ করতে গিয়ে সুবিধা অসুবিধাগুলো কি কি দেখলেন, এটা যদি একটু সংক্ষেপে বলেন, না, যে কলকাতা তো পার্থক্যগুলো আমার, আপনার চোখে পড়ে। হ্যাঁ, কলকাতা আমার নিজের জায়গা, হ্যাঁ, ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা। বাট বম্বেতে কি, বম্বেতে না কাজ, বম্বেতে ভীষণ প্রফেশনাল, বম্বেতে ভীষণ প্রফেশনাল কাজ। 2 3 রাত্রি, রাত্রে সারা যে 2 3 4 রাত্রি জাগলেও কেউ বলবেন আমি রাত জেগে কাজ করেছি ওখানে। এত প্রফেশনাল সবাই, সারা সারা রাত কাজ করবে, আবার সকালবেলা দেখবেন সেই লোকটি, সেই সাউন্ড রেকর্ডিস্ট তো যেই হোক না কেন, একদম মনে হয় যেন এক্ষুনি সে ঘুম থেকে উঠে এসছে। এই যে একটা কর্ম, মানে একটা চাঞ্চল্যতা, মানে একটা, মানে ফ্রেশনেস, এই যে ফ্রেশনেসটা ব্যাপারটা কাজ করে। তারপর দেখুন টেকনিক্যাল ব্যাপার ট্যাপারগুলো অনেক অনেক রিচ,
আর আমরা কেন বোম্বেতে কাজ করেছি, কারণ আমরা যে সমস্ত ছবিতে গানগুলো করাতাম সেই সিঙ্গাররা সবাই বোম্বে থাকতেন, কুমার শানু, উদিত নারায়ণ, আলকে ইয়াগনিক্স, তারপরে কবিতা কৃষ্ণমূর্তি, সাধনা সারগাম, এদেরকে তো বেশি গাইয়েছি না, শ্রেয়া ঘোষাল, শ্রেয়া প্রচুর গান গেয়েছে আমার। এই যে যারা, এদের তো ওখানে বোম্বেতেই পাইছি না, বোম্বেতেই পেয়েছি তাদেরকে। ফলে ফলে ওই আর্টিস্ট সিঙ্গারদের রেকর্ডিং করার জন্য বোম্বেতে যেতে হতো আর কি। এটা বেশি পয়সা লাগতো, ভাড়া দিয়ে ফ্লাইটে যেতে হতো, আসতে হতো, হোটেলে থাকতে হতো। তা সত্ত্বেও আমরা বোম্বেতেই করতাম। আমি এত কাজ করেছি বোম্বেতে, মানে ভাবা যায় না আর কি। মানে মানে 25 ইয়ার্স আমার, মানে মানে আজকে কলকাতা আছি তো কালকে বোম্বে, এই বেলা কলকাতা আছি তো রাতে বোম্বে, এরকম কাজ। তখন কিছু করার ছিল না তো, মানে এক সপ্তাহে এক সপ্তাহে হুম, হুম। 5টা ছবি মিলেছে, 5টায় আমার মিউজিক ছিল। তখন কিছু করার ছিল না, করতে হতো আর কি এরকম। আর ছবি তখন চলতো। চিন্তা করুন আজকে, আজকে ছবির বাজারটা কোথায় গেছে। সাধারণ মানুষের জন্য কিছু বানানো হয় না তো, এত ইন্টেলেকচুয়াল এত কিছু বানানো হচ্ছে যেগুলো মাল্টিপ্লেক্সে চলে। কটা লোক মাল্টিপ্লেক্সে ছবি দেখতে পারে? যারা সাধারণ মানুষ, তারা ধান বিক্রি করে, বাড়িতে কাজ করে, ফ্যাক্টরিতে কাজ করে তারা পয়সা জমাতো, তাই সেইটা থেকে সিনেমা দেখতো। তবে সিনেমা শিল্পটা বেঁচে ছিল। আজকে মাল্টিপ্লেক্সে ছবি যাওয়াতে কি হচ্ছে, যে মেইন স্ট্রিমের যে ছবিগুলো সেগুলো শেষ হয়ে গেছে। এখন যে মেইন স্ট্রিম হয়েছে যেটা, সেটা ঠিক আছে শহরে চলছে কিছু মানুষের জন্য, কিন্তু আমজনতার জন্য, যারা সত্যি সত্যিকারে ভালো ভাষার ছবি দেখে, নিজেদের জীবনের সঙ্গে মিলিয়ে ছবি দেখে, নিজেদের বাস্তবটা খোঁজে, সেই রসদ তারা পায় না। যার জন্য হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। সেখানে কি হচ্ছে, মার্কেট হচ্ছে, নয়তো ভেঙে দিচ্ছে। খুব খারাপ অবস্থা। আমরা এই জন্য আমরা এবং এই জন্য আমরা দেয় হ্যাঁ, আমরা বলুন, দেয় বলুন। আমরা দেয় ছবি হতে পারতো সাধারণ মানুষের। সাধারণ মানুষের দেখুন, আমি দেখেছি আমাদের এক একটা ছবি রিলিজ হতো বেশি বছর না, আমি বলছি আপনাকে 11, 12, 13 বছর আগে, 100টা, 110টা, 125টা হলে রিলিজ করতো একটা ছবি, এবং 3টে করে শো। ভাবতে পারছেন পরিধিটা? বেশি না, অনলি 15 ইয়ার্স আগে 100টা, মিনিমাম 100টা হলে রিলিজ করতো, 3টে করে শো, এবং তাতে হাউসফুল যেত, কত মানুষ ছবি দেখতো। আমরা কোনো পাবলিসিটি পাইনি, কিন্তু আমার গান হলে চলে, সেগুলো ফেমাস হয়েছে। এখনো গ্রামগঞ্জে যাবেন, যেখানে যাবেন আমার গান চলে, আমি বলতে পারি। ওখানে যারা ভিডিও হয়, বিয়েতে যারা ভিডিও করে, সে ভিডিওতে সে আমার গান স্থান পায়। ও যে রোমান্টিক গানগুলো লাগায়, ম্যাক্সিমাম গান আমার। এটার জন্য অবশ্যই বুমবাদার অনেক গান, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, উনি গ্রামগঞ্জে এত পপুলার, রচনা, বুমবাদা, ঋতুপর্ণেরা এত পপুলার, সত্যি সত্যি ওদের জন্য অনেকটা ইয়ে আছে। কিন্তু এখন মানুষ কিন্তু ওই গানগুলো শোনে পাড়ায় পাড়ায়, স্ক্রিনটা নিয়ে, কিংবা হয়তো একটা দোকানের মধ্যে বড় একটা টিভি চালিয়েছে, সেখানে প্রচুর লোকে দেখছে বসে, এখনো সেই ছবিগুলো দেখে। এখনকার ছবি না, এখনকার ছবি ওই কিছু আমাদের ভালো বাড়িতে মানুষের বাড়ি চলে, এগুলো এগুলো একটু এভাবে ইন্ডাস্ট্রি শেষ হয়ে গেছে, ইন্ডাস্ট্রি শেষ হয়ে গেছে। এটা ফিরিয়ে আনা খুবই কষ্টকর। হ্যাঁ, আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত। এই মাল্টিপ্লেক্স হওয়ার ফলে একেবারে সমাজের সাধারণ মানুষ যারা, যারা একেবারে আমি মানে বলতে বাধ্য হচ্ছি একটু লোয়ার লেভেলে যারা আছেন, তারা ওই সিনেমাটা তাদের কাছে যেটা বিনোদন ছিল সেখান থেকে তারা বিচ্ছিন্ন দাদা হয়ে আপনি গেলেন। আপনি বলুন তো, আপনি লোয়ার লেভেল বলছেন, তারা আমাদের কাছে হ্যাঁ, ভগবান। হ্যাঁ, 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 আজকে এক্স্যাক্টলি আমি যদি এটাই বলছি। হ্যাঁ, যদি মুকদ্দার কা সিকান্দার না হতো, যদি ডন ছবি না হতো, তাহলে কি অমিতাভ বচ্চনকে কেউ চিনতো? মিঠুন চক্রবর্তী ডিস্কো ডান্সার না করতো, ডান্স না করতো, কেউ মিঠুন চক্রবর্তীকে চিনতো?
কমার্শিয়াল ছবি করেছে তারা, তাদের ছবি যারা দেখেছে তারা বাংলা ছবির ভগবান। আমি লোয়ার আপার জানি না, তারা ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রেখেছিল, এতগুলো মানুষকে বাঁচিয়ে রেখেছিল। এখনো কারো ক্ষমতা নেই মানুষকে বাঁচিয়ে রাখবে। এবং এই যে যেটা আমি বলতে যাচ্ছিলাম, সাধারণ মানুষ যারা, সাধারণ আমরা দর্শক দেখেছি যারা, আজকে অনেক পরিবর্তন হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু হলে গেছি অনেক সময়, ধরুন একটা ছবিতে 25 উইক ছবি হচ্ছে, 25 উইক, তখন প্রডিউসার বলতো হলে চলুন, সেখানে দেখতাম পয়সা ছুটছে। এখন কোথাও পয়সা চলবে, কোথায় পয়সা চলবে? আমি বলছি এমন ভাবে পয়সা চলছে যে পর্দা ফুটো হয়ে যেত, সেগুলো নিজের চোখে দেখেছি। আমি একটা ছবি দেখতে গিয়েছিলাম গ্রামে, মনে আছে, চোরে চোরে মাস্তাতো ভাই, একটা ছেলেকে ধরেছি, ধরে কে কবার দেখলে, বলে আজকে আমি 3বার দেখেছি, 3টে শো দেখেছি। আমি দেখছি মিঠুন চক্রবর্তী চিরঞ্জিতের ওই কমেডি গুলো তোলার চেষ্টা করছি। এই যে ইচ্ছেটা, ভালো লাগা, ভালোবাসাটা এখনকার ছেলেদের নেই, ওদের একদম নিষ্ক্রিয় করে দিয়েছে, নিষ্ক্রিয় করে দিয়েছে। এবং এই যে একটা আবেগ, যে আবেগটা থাকা সিনেমার প্রতি, সিনেমার গল্প, এবং ওই যে আপনি বলছেন যে একটি ছোট ছেলে সে সারাদিনে 3বার ছবিটা দেখছে, এই মাল্টিপ্লেক্স হওয়ার ফলে হলো কি, একটা যেন ঘেরাটোপ চলে এলো, এবং একটা অভিজাত বর্গ যারা তারা যাবেন ওখানে, একটা সেই ঝাঁ চকচকে ব্যাপার, এইটা হওয়ার ফলে আমাদের মতন সাধারণ যারা তারা যেন অনেকটা সরে এলেন এই আমি ওই আরেকটা কথাটাই কথা আমরা বলি, বলছি। হ্যাঁ, আগে পাড়ায় পাড়ায় 16 ছবি হতো, 16 মিলিমিটারে, পাড়ায় পাড়ায় 16 মিলিমিটারে ছবি হতো। আপনি নিশ্চয়ই দেখেছেন, বেশি না, টিকিটের দাম হয়তো 10-15 টাকা, 20 টাকা, অনেকগুলো ছবি, বাংলা ছবি, হিন্দি ছবি সব হতো। আমি দেখেছি, গ্রামে গেছি, আমি সুন্দরবনে ঘুরতে গেছি, 12টা ছবি হচ্ছে একটা পাড়াতে। ডিরেক্টরকে হরনাথ চক্রবর্তী, অনুপ সেনগুপ্ত, স্বপন সাহা, এই 12টা ছবির মিউজিকে আমার। মানুষের কি উচ্ছলতা, ওই গ্রামে 16-এ বসে সব ছবি দেখছে। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে, ওই বৃষ্টির মধ্যে বসে বসে সব ছবি দেখছে। ওই যে আনন্দটা, ওই যে সাধারণ মানুষের যে আনন্দ, ওটা ভাবা যায় না। এগুলো আমি নিজের চোখে দেখে এসেছি। আমি হয়তো নৌকো পার হচ্ছি, সাধারণভাবে আমি তো জাস্ট ঘুরতে গেছি, মানে জল কাদা মাখা, ওই নৌকোর মধ্যে মাইকে অ্যানাউন্স করছে আজকে ছবির নাম এই, পরিচালক হরনাথ চক্রবর্তী, সুরকার অশোক ভদ্র, আজকের ছবি এই, অনুপ সেনগুপ্তের ছবি, সুরকার অশোক ভদ্র, স্বপন সাহা, সুরকার অশোক ভদ্র। ওরা জানে না আমি কে, কিন্তু এই যে আনন্দটা, যেমন আনন্দ তো আমিও পেয়েছি, এটা তো একটা আনন্দ না? মানুষ কি চায়? আনন্দ পেতে চায়, তাই না? আনন্দ পেতে চায় মানুষ, সেই আনন্দটা তো আজকে নেই। এই যে এইভাবে মাল্টিপ্লেক্স হয়ে যাওয়ার পর এই সমাজের একটা বড় অংশের মানুষ এইভাবে সিনেমার যে, চলচ্চিত্রের যে বিনোদন, সেই বিনোদন থেকে সরে এলেন। এর ফলে আপনার কি মনে হয় না যে আমাদের যে চলচ্চিত্রের গান, যেটা আমরা রেডিওতে ছোটবেলায় শুনতাম, ছায়াছবির গান, এই গানগুলো যেন একটু এখনকার দিনে অনেকটা আহ, কিছুটা যেন পিছিয়ে গেল, বা গানও যেন সেভাবে প্রচার পাচ্ছে না, এরকম না, কি আপনার মনে হয়? এটা কি হয় বলুন তো, গান, আমি তো বলছি গান খারাপ হচ্ছে না, সবই ঠিক হচ্ছে, ভালো, কিন্তু কি হচ্ছে, এত বেশি হচ্ছে, হ্যাঁ, আর এখন যে গান বাজনাটা হয়ে গেছে একদম বাচ্চা ছেলে মেয়েদের জন্য। আগেকার গান বাজনা ছিল সবার জন্য, হ্যাঁ, এখন যে বাচ্চা ছেলেমেয়েরা, তাদের সংখ্যাটা তো বেশি না, তারাই সিনেমাটাকে হিট দিচ্ছে, যেটুকু পারছে হিট দিচ্ছে। আর আগে কি হতো, মা বোনরা যারা বাড়িতে কাজ করতো, ফ্যাক্টরিতে কাজ করতো, হ্যাঁ, চাষের কাজ করতো, তারা সবাই মিলে একসাথে সিনেমা দেখতে যেত। তারপরে একটা ভাষার প্রবলেম, হঠাৎ করে ভাষাটা এত স্মার্ট হয়ে গেল, বাংলা ভাষাটার সেই মজাটা, সেই মিষ্টি বাংলা ভাষার ব্যাপারটা হারিয়ে গেল না? এখন না হয় হিন্দি, না হয় বাংলা, মাঝামাঝি একটা কিছু হয়, যার ফলে হুম। মানুষ মানুষ খুব বিব্রত হয়ে গেছে।
এইটা গানের মধ্যেও প্রভাব ফেলেছে। গানের কথা, গানের যে লিরিক্স, গান বাংলা গান গানের যে সিনেমা সব লিরিক্স, হ্যাঁ, সবকিছু একটু অন্যরকম হয়ে যাওয়ার ফলে এখন ওই একটা মিশ্র ভাষা এবং শব্দগুলো সাজানোর ক্ষেত্রে যেন কোনো রকম কোনো একটা অর্থপূর্ণ কোনো কিছু নেই এইভাবে এটা না, থেকে যায়। কিছু না, জানেন তো, ঠিক আমরাও পারি। হুম। তখনকার পারিনি বলে আজকে পারিনি। আমি 29শে মার্চ একটা গান আমার রিলিজ করেছে, হিন্দি গান, কিন্তু আমি মেলোডি রেখেছি। হিন্দি গান রিলিজ করেছে, কিন্তু সেটা প্রায় 10 মিলিয়ন হয়ে গেছে ভিউয়ার্স। তাহলে কি করে হলো? 10 মিলিয়ন তো এমনি এমনি হয়নি, প্রায় 1 কোটি, মাত্র 7-8 মাসের মধ্যে, 6-7 মাসের মধ্যে। এখনো হয়, আমরাও পারি, কিন্তু সেই জায়গাগুলো, তারপরে দেখুন এত রাজনীতি জড়িয়ে আছে, প্রচুর রাজনীতি জড়িয়ে থাকে, ওই রাজনীতি আমরা করতে পারবো না। হ্যাঁ, ঠিক আছে, অনেক কাজ করেছি, এখন যেইটুকু কাজ করছি ঠিক আছে, ভালো, বসে তো নেই, কাজ করছি। আজকে অনেক এই বড় বড় ব্যাপারটায় অনেক বড় বড় হ্যাঁ, হ্যাঁ। বড় বড় চ্যানেলের সমস্ত বিচারক থাকেন, গ্রুমার থাকেন, সত্যি সত্যি আমাদের এখন হাসি পায়, বলতে কিন্তু অসুবিধা নেই, আমি সামনে বলতে পারি। খুব খারাপ লাগে এগুলো, যে যাদের যোগ্যতা আছে, আমার কথা বলছি না, আমার অনেকের যোগ্যতা আছে, তারা কিন্তু মঞ্চে বিচারক হিসেবে স্থান পায় না। যারা দুদিনের, তাদের নিজেদের অনেকের জায়গা নেই, তারা কাজ করে যাচ্ছে। এই জিনিস যত বাড়তে থাকবে, তত অধঃপতন হবে, তত খারাপ হবে। যোগ্য মানুষের অভাব নেই, এটাই খুঁজে বের আমি করো তাদেরকে। হ্যাঁ, 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 কি হচ্ছে? ছিলাম যে আপনি এই হ্যাঁ, একটা ছেলে মেয়ে, হুম। হ্যাঁ, একটা গ্রুমিং পায়, তারা একটা ভালো কিছুদিনের জন্য ভালো গ্রুমিং পায়, ভালো শিখছে, বাস ঠিক আছে, তারপরে তাদের অস্তিত্ব কোথায় যাচ্ছে? ধরে রাখতে পারছি কি? ফলে এই সমস্ত প্রতিবন্ধকতা আছেই, সবসময় থাকবে, এই যত দিন যাবে আরো বাড়তে বাড়তে থাকবে। মানে কি হয় বলুন তো, ভালো জিনিস, যে ভালো, আমরা যে অর্থে ভালো বলি, সেই ভালোটা হারিয়ে গেছে, ভালোটা নেই। আপনি যেটা খাবার কি করে ভালো আছে বলুন? কোন খাবারটা আপনি ভালো খান বলুন তো? আগে কত টেস্ট ছিল খাবার, একটা ফুলকপি এই সময় বাঁধাকপির কত টেস্ট পান, টেস্ট, সাধারণ একটা আলুর টেস্ট নেই। এই টোটাল তো একটা পরিবর্তন হয়েছে না, তো পরিবর্তন শুধু একদিকে হয়নি, সব দিকে পরিবর্তন হয়েছে। শিক্ষা দীক্ষা কালচার, খাওয়া দাওয়া, রুচি, সব কিছু পরিবর্তন। তাকে জিজ্ঞাসা করতাম যে আপনি এই যে এত দিন কাজ করলেন, 30 বছরের কাছাকাছি আপনার এই যে কাজ, আপনার এত অভিজ্ঞতা, আমি এটা বলতেই যাচ্ছিলাম আপনাকে যে আজকে আমরা যাদের দেখি, যারা সঙ্গীত নিয়ে আলোচনা করছেন, ওই বড় বড় অনুষ্ঠানে যারা আসছেন, তারা অনেকেই হয়তো আপনার কাছে শিক্ষানবিশ, সত্যি তারা কথা হয়তো বলতে, অনেকে আপনার সত্যি কথা হ্যাঁ, বলতে, যারা 5 হ্যাঁ, বছর কাজ করেছে, যারা 5টা কাজ করেছে, তাদের সঙ্গে কথা বলতে আমার ভয় লাগে, আমার ভয় লাগে তাদের সঙ্গে। আমি 3000 3,500 গান করেছি, কত ছবি করেছি আমি নিজেই জানি না, বাট এখনো আমার মনে হয় আমার পায়ের নিচে মাটি নেই, আর কিচ্ছু করতে পারিনি, কিচ্ছু করতে পারিনি, এখনো সেই ভালো সুযোগগুলোই পাইনি। হ্যাঁ, তবে বলতে পারি কাজ করেছি, এই যে কথাগুলো বলছি না, সেই গার্ডস আমার আছে, আমি বলতে পারি। 30 30টা বছর, 30টা বছর, নট এ ম্যাটার অফ জোক। এই 30 বছর তো টানা কাজ করেছি, এবং কাজ করছি এখনো, তাই নেই যে আমি কাজ করছি না, এখনো কাজ করছি। ছবি রিলিজ, অনেকগুলো রিলিজের মুখে রয়েছে, কিন্তু এখন তো লকডাউন চলছে, এখন তো একটা সারা ওয়ার্ল্ডই, এটা আমাদেরও হ্যাঁ, হ্যাঁ, একটা প্যান্ডামিক সিচুয়েশন চলছে।
হুম, হুম। এই সিচুয়েশনে দাঁড়িয়ে যেইটুকু গান বাজনাই মানুষকে মানুষকে একটু মানে মেডিসিনের কাজ করছে। এই মোবাইল বলুন, এই যে আপনাদের মতো এই যে এই সংস্থা যে সমস্ত লাইভ প্রোগ্রাম গুলো করছেন, গানের প্রোগ্রাম করছেন, বিভিন্ন রকমের বিনোদনমূলক কাজগুলো করছেন, এই যে মানুষের এত খারাপ অবস্থার মধ্যে একটু স্বস্তি, এটা কিন্তু ভালো। এই যে লকডাউনে এই সময় মানুষ কিন্তু এই যে গান বাজনা নিয়ে অনেক ভাবতে পেরেছে, ভাবছে, পুরোনো গান শুনছে। এখনো কিন্তু যারা নতুন নতুন মেয়েরা যে কভার গানগুলো করে সব পুরোনো গানই করে, ওইগুলোই শোনে মানুষ। আমি লক্ষ্য করলাম এই বছরটা পুরো তো ঘরে, যতটা ঘরে থেকেছি, আমি ঘরে বসে কোনোদিন ছিলাম না। প্রথম 2 মাস একটু রেস্ট নিয়েছি, তারপর বেরিয়ে পড়েছি। তার তো দেখেছি আমি 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 এর মধ্যে বম্বে থেকে আসলাম। আমার মানে কাজ থাকলে আমি ওটাকে কিছু মনে করি না, ও দেখা যাবে, কিছু বললে দেখা যাবে। কিন্তু ওই উম, আমি একটা জিনিস দেখলাম যে মানুষ এই গান বাজনা নিয়ে একটু মত্ত আছে, এটা ঠিকই। কিছু একটা করার চেষ্টা করছে, কিছু করছে, হয়তো বাজবে কি নিয়ে। এই যে কথাটা বলতে যাচ্ছিলাম যে এই যে আপনার 30 বছরের এই যে যাত্রা, 30 বছর ধরে আপনি এই যে সঙ্গীতের সঙ্গে রয়েছেন, আপনার সঙ্গীত জীবনযাপন, তো আপনার আপনার আরো সম্মান পাওয়া উচিত ছিল বিভিন্ন ক্ষেত্র থেকে, সরকারি বেসরকারি ক্ষেত্র থেকে। অনেক অনেক আপনার অত আরো ওগুলো ওগুলো হ্যাঁ, ওগুলো ছাড়ুন, তো আমি কিন্তু অনেক হ্যাঁ, 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 আমি এটা আপনাকে বলছি, হুম, আমার বলতে কোনো অসুবিধা নেই। আমি ঠিক লকডাউনের আগে, কদিন আগে, তখন সমস্ত অনুষ্ঠান বন্ধ হয়ে গেছে প্রায়। একটা অনুষ্ঠান ছিল, যে অনুষ্ঠানটা বাংলাদেশ হাই কমিশনার থেকে আমাকে ফোন করেছিল। তো ওখান থেকে আমি একটা গান করেছিলাম, সেটা হচ্ছে সেন্টিনারি মুজিবুর রহমান। তো ওনার স্মৃতির উদ্দেশ্যে 100 বছরের উপর একটা, আমার বন্ধু মৃন্ময় বলে ও গানটা নিয়ে এসেছিল, আমি গানটা করলাম। ইমন চক্রবর্তী, মনোময় রূপঙ্কর, তারপরে অনুপম রায়, এদেরকে নিয়ে গানটা করেছে। গানটা খুব ভালো গান হয়েছে। এই গানটা রিলিজ হওয়ার কথা ছিল রবীন্দ্র সদনে, একটা ভালো অনুষ্ঠান করে, কিন্তু পারমিশন বন্ধ হয়ে গেল। তারপর হাই কমিশনের ভেতরেই অনুষ্ঠানটা হলো, সেখানে অনেকে এসেছিলেন, আমাদের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, সুব্রত মুখার্জি, তারপর শীর্ষেন্দু মুখোপাধ্যায়, অঞ্জন দত্ত এসেছিলেন, রূপঙ্কর ছিল, সবাই আমরা ছিলাম। সেখানে আমাদের অ্যাঙ্কার ছিলেন, না, আমার অ্যাঙ্কার ছিলেন সতীনাথ মুখার্জি। তো সতীনাথ তো স্বাভাবিকভাবে আমাকে বাংলাদেশ হাইকমিশন থেকে সম্বর্ধনা দিল, সম্বর্ধিত করলো, একটা ভালো মেমেন্টো দিয়ে এটি করলো। ওখানকার যিনি হাই কমিশনার, ওনার হাত দিয়ে আমাকে করা হলো। তো সেখানে সতীনাথ দা বললো যে এত ছবির কাজ করেছে, শুনে সুব্রত মুখার্জি আমাকে ডেকেছেন, সৌরদেব চট্টোপাধ্যায় ডেকেছেন, বলছেন ভাই আপনার বয়স কত, আপনি এত ছবি কি করে করলেন এই বয়সে, আপনাকে তো অন্তত পদ্মশ্রী দেওয়া উচিত। আমি হেসে হাসলাম আর কি, হয় কে আমাকে পদ্মশ্রী দেবে। উনি বলেছেন, এটা আমার কাছে অনেক ভালো লাগলো, এই আর কি। আমি এইটুকু ঠিকঠাক, এর বেশি চাই না। ঠিক। না, এটা ঠিকই যে অপেক্ষাকৃত কম কাজে রয়েছেন যারা, তারা অনেকটা এই সমস্ত বিভিন্ন জায়গায় তাদের দেখা যাচ্ছে। 30টা বছর তো কিন্তু ঘটা, আপনাদের মতো 30টা বছর এরকম মানে 3টে যুগ প্রায়। হ্যাঁ, আমি অনেক হুম, কিছু দেখেছি, কিন্তু আমি দেখেছি তখন স্কুলে রেকর্ডিং হতো, পর 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 কত কিছু দেখে এসেছি। এখন ডিজিটাল রেকর্ডিং হয়, অনেক কিছু দেখে এসেছি। তখনকার শিল্পী দেখেছি, এখনকার শিল্পী দেখছি, অনেক কিছু দেখেছি আমি। ফলে এইগুলো কথাগুলো না বেরিয়ে আসে, বলতে বলার তো স্কোপ পাই না, বললে বলে ফেলি আর কি। একটু শুনি যে তখনকার শিল্পী এবং এখনকার শিল্পী। আমরা শুনেছি যে এটা আমাদের শোনা কথা যে আপনি আরো ভালো জানবেন, হেমন্ত বাবু একটা টেকে গান ঠিক হয়ে যেত, ওকে হয়ে যেত। আবার কোন 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 শিল্পী সম্পর্কে শোনা যায় তারা এতটাই বেশি ইয়ে ছিলেন, না দেখো, আমি সচেতন ছিলেন যে আমি বলছি হ্যাঁ, আপনাকে, আপনি হ্যাঁ,
জয়দেববাবু, টাইমটা বেশি নেওয়া, টাইমটা কম নেওয়া, এটা কিন্তু কোনো ফ্যাক্টর না। একটা গান, একটা ইনভলভ হতে একটা সময় লাগে। হ্যাঁ, এটা ধরুন আপনি খুব তাড়াতাড়ি আয়ত্ত করলেন, আমি তাড়াতাড়ি আয়ত্ত করতে নাই পারি। আমার কথা হচ্ছে আলটিমেট কে কতক্ষণ গাইলেও এটা বড় কথা না। হ্যাঁ, তখন কি হতো, আগে আগে যেটা হেমন্ত মুখার্জি যারা গাইতেন, সন্ধ্যা মুখার্জি, তারপরে ওই ওই পিরিয়ডে যারা গিয়েছেন, তখন একটা রিহার্সাল হতো। মিউজিক ডিরেক্টর ওই গানটা যেই গানটা রেকর্ডিং হতো তার দুটো তিনটে রিহার্সাল। কারণ রিহার্সাল না হলে গানে তো মাঝখানে মাঝখানে কাটলে আর কিছু করার নেই। যদি একটা গান 4 মিনিটের থাকে, 3 মিনিট 3 মিনিট 59 সেকেন্ডে যদি কোনো ফল্ট হয়, আবার প্রথম থেকে শুরু হতো। তাই ছিল। কিন্তু এখন তো তা না, এখন তো কি যে হয়েছে আপনি ভাবতেই পারবেন না। যে জীবনে গান গানি তারও গান ঠিক মার্কেটে বের করা যায় কারণ কিছু নেই। কথা তো ছেড়েই দিলাম, গানের কথা তো ছেড়েই দিলাম। যে এটা এখন অনেক সোজা হয়ে গেছে, কিন্তু ভালো হয়নি। সোজা হয়েছে, ভালো হয়নি। আর তখন ওই যে রিহার্সালটা যেহেতু হতো, হ্যাঁ, এটা সবাই একসাথে বসে যে রিহার্সালটা হতো, পরবর্তী সময় আমাদের সময় ওই রিহার্সালটা হতো না। যেমন আমি যাদেরকে গান গাইছি তাদের কিন্তু প্রত্যেকের, আশা ভোসলে, হেমন্ত মুখার্জি, মান্নাদে প্রত্যেকের বাড়িতে কিন্তু গান তো নিয়ে আসতো তো। হৈমন্তী শুক্লা, হ্যাঁ, বনশ্রী সেনগুপ্ত, আরতি মুখার্জি, এদের প্রত্যেকে কিন্তু বাড়িতে গান তুলেই দিয়ে আসতো তো। এখন কিন্তু সব ফ্লোরেই হয়, ফ্লোরে শুনে দিচ্ছে। এটা অনেক অনেক স্মার্ট হয়ে গেছে, তারা অনেক দক্ষ হয়ে গেছে। বাট এটা ঠিকই, কিন্তু তখন ওই সিস্টেম চলতো, এখন এই সিস্টেম চলে, এমন কিছু ব্যাপার না। এখন ফাস্ট হতে হচ্ছে, কিছু করার নেই। আমি ধরুন একটা ছবিতে 6টা গান পেয়েছি, আমাকে প্রডিউসার ডিরেক্টর যদি বলে আপনি দুদিনের মধ্যে শুরু করে দিন আমাদের, আমরা থাকবো, কিন্তু আমাদের ওদের সামনে বসে আমাকে শুরু করে দিতে হবে। আমি যদি না না, আমি বাড়িতে করে আনবো, আমাকে 2 সপ্তাহ টাইম দিন, বলবো আপনার করতে হবে না কাজটা। বলে নিজেদের ওইভাবে তৈরি হতে হয়। হচ্ছে যে আমার খুব জানতে ইচ্ছে করছে যেটা, সেটা হলো যে ওই আপনি যে সাক্ষরতার যে গানটি তৈরি করলেন, হুম, হুম। আহ, এই তপতি মিত্র তিনি বলছেন একদম বাস্তবসম্মত কথা বলছেন। হ্যাঁ, ঠিকই। আহ, অঞ্চল কুমার সিনহা খুব ভালো আলোচনা। আচ্ছা, তো উম, প্রশান্ত হোতা বলছেন খুব ভালো আলোচনা শুনছি, ধন্যবাদ, সঙ্গে থাকুন আপনারা। আপনি এবারে একটু বলুন, এই সাক্ষরতার যে গানটি আপনি নির্মাণ করলেন, যেটি একেবারে মানে সর্বজনের কাছে পৌঁছে গেল, এই হুম। গানটি নির্মাণ কাহিনী এবং এই গানটির সম্পর্কে একটু কিভাবে কে লিখলেন, কার লেখা, এবং আপনি যখন সুর করলেন, কবিতা কৃষ্ণমূর্তি গেয়েছিলেন এইটুকু মনে আছে হ্যাঁ, আমাদের। হ্যাঁ, হ্যাঁ। ওটা এটা বাংলাতেও দেখুন, শোনা যায়। এটা আপনি হ্যাঁ, যখন এটা একটু শুন, এটা নিয়ে পরবর্তী সময় অনেকগুলো বিতর্ক হয়েছে। হ্যাঁ, কারণ আমি আচ্ছা। বিতর্কতে জড়াতে চাই না। কারণ আমি আচ্ছা। 92-তে এই কাজটা করেছি। হুম, তখন হুম। এরপরে এটা নিয়ে অনেক কিছু হয়েছে, ওটা নিয়ে করতে চাইছি না। আপনি আমাকে অন্য প্রশ্ন করুন। আমার এরকম অনেক ছবিও হয়েছে যেগুলো আমি মিউজিক করেছি, কিন্তু পরবর্তী ছবিতে আমার নাম বেরোনি, অন্য নাম বেরিয়ে। হ্যাঁ, আচ্ছা। ফলে এগুলো আমাদের লাইনে হয়। আমি আগে অনেক কথা বলেছি এই সম্বন্ধে, আমি এই সম্বন্ধে এখন কিছু বলি না। এটা আমরা অনেক বছর 92-তে করেছিলাম আমি। এগুলো একটা সাথে বলতে চাই না, ঠিক আছে আপনাকে আচ্ছা। আচ্ছা। দর্শক শ্রোতাদের আমি ঠিক ঠিক। শোনাবো। হুম, 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 হুম। ঠিক আছে, ঠিক ঠিক। আমরা ক্রমশ শেষের দিকে এগিয়ে আসছি। তো এবারে আপনাকে যেটা বলার, আপনি আপনার এই যে সঙ্গীত জীবনের আরো কিছু স্মৃতি যদি একটু আমাদের সঙ্গে ভাগ করে নেন, অতীতের যে কাজকর্মগুলো করছেন শিল্পীদের সঙ্গে, সেগুলি আজকের কোনো উল্লেখযোগ্য স্মৃতি যেগুলো আপনি বলবেন, আমরা শুনবো। না, আমাদের স্মৃতির মধ্যে একটা বড় স্মৃতি, দেখুন অনেক স্মৃতি তো এই কুমার শানু, উদিত নারায়ণ, এদের সঙ্গে প্রচুর স্মৃতি আছে। এরা এখন লিভিং লেজেন্ড, এদেরকে অনেকদিন জীবনে পাবো আমরা, সবাই পাবে। তা আমি যেরকম মান্নাদেকে আমি বলেছিলাম আপনি আমার আরাধ্য দেবতা।
তা আমার খুব সৌভাগ্য হয়েছিল, ওনার বাড়িতে আমি 2 দিন গিয়েছিলাম। ওনার তখন 93। আমি 7 ঘন্টা প্রায় 14 ঘন্টা ওনার গান বাজনা করেছি বসে। হ্যাঁ, ব্যাঙ্গালোরে গিয়েছিলাম আমি। এটা আমার কাছে অনেক বড় সৌভাগ্য নিয়ে আমার কাছে একদম ভগবানের মতো। আমি দেখেছি একটা মানুষ ওই বয়সে কি করে এত ভালো গলাটা রেখেছেন। অত উঁচুতে একটু কষ্ট হতো, কিন্তু লোতে যখন গাইছেন তখন মনে হচ্ছে যেন একদম মানে সুরের মধ্যে মানে বাটখারা বেঁধে দিয়েছে, সুরের নড়চড় নেই। এত গান গেয়েছেন, এত গান করেছেন। এই যে বাংলাদেশ সঙ্গে একটা সান্নিধ্য পাওয়া, হেমন্ত মুখার্জির সাথে পাওয়া, আরতি মুখার্জির সাথে পাওয়া, হৈমন্তী দি অনেক বড় আর্টিস্ট, এদের সঙ্গে পাওয়া, একটা আলাদা একটা আনন্দ আছে। সুরেশ ভটকার, কবিতা কৃষ্ণমূর্তি, কবিতা জি আমার প্রচুর গান গেয়েছে, অনেক গান গেয়েছে। আলকি ইয়াগনিক, কুমার শানু তো বটেই, উদিত নারায়ণ, সোনু নিগম, শ্রেয়া ঘোষাল, এরা প্রত্যেকেই গিয়েছে। এদের এত ঘটনা আছে, এত মজার ঘটনা সব আছে, মানে একদিনে বলে শেষ করা যাবে না। আমি একদম তো সেই সময় একদম শ্রেয়ার বাড়ির লোক ছিলাম আর কি। চলে যেতাম বাড়িতে, গান গাওয়া হতো, সবার সাথে একটা আলাদা সম্পর্ক ছিল একটা এরকম ইয়ে প্রত্যেকের সাথে। সানুদার বাড়িতে মাছ রান্না করেছে, আমার জন্য স্টুডিওতে পাঠাচ্ছে, অশোক আজকে ভেটকি মাছ রান্না করেছি, খাস। এই যে এত বড় একটা আর্টিস্ট উদিত নারায়ণ আজকে কিন্তু দাদা আমার বাড়িতে খাওয়া দাওয়া করবে না। এই যে এগুলো পাওয়া, এগুলো সত্যি সত্যি। এখনো যদি আমি কোনো শিল্পীকে ফোন করি, আলকা ইয়াগনিক, ওই যত বিজি থাক, সঙ্গে সঙ্গে ফোনটা ধরেন। আর কোনো সেক্রেটারি কাছে দেওয়া না, সবাই জুবিন গার্গ, যারা সবাই, জাভেদ আলী, প্রত্যেকে যারা গিয়েছেন প্রত্যেকেই খুব ভালোবাসা পেয়েছি। আর বোম্বেতে সমস্ত স্টুডিও থেকে ভালোবাসা পেয়েছি। কলকাতা থেকে যে সমস্ত স্টুডিও আছে তারা তো আমার নিজের জায়গা তো পাবোই। বোম্বেতেও কোনো কাজ করতে, 30 বছর কাজ করেছি বোম্বে, আমার কোনো অসুবিধা হয়নি। ওটা আমার একদম নিজের জায়গা মনে হয়েছে, একদম মনে হচ্ছে যে আমার বাড়ি বোম্বেটা। আমরা ক্রমশ শেষের দিকে আসছি। আপনি একটু আমাদের আগামী প্রজন্ম যারা গান বাজনায় রয়েছে তাদের জন্য কিছু বলুন, যারা সঙ্গীত চর্চার মধ্যে রয়েছে এবং না সঙ্গীতকে এখন অবলম্বন এখন করে যারা এগোতে চাইছে হ্যাঁ, তাদের জন্য কিছু চেষ্টা বলুন। তো করছে সবাই, না চেষ্টা তো সবাই করছে। এখন এত একটা এরকম এরকম একটা সময় হবে তো কেউ বুঝতে পারেনি না। এটা তো শুধু আমাদের দেশে না, সারা ওয়ার্ল্ডে সময়টা খুব খারাপ সময়। বিশেষ করে আমাদের আমাদের দেশে শিল্পীরা এত কষ্টে আছে, এত খারাপ অবস্থায়। যারা রেগুলার শো করে তাদের অবস্থা সত্যি সত্যি খুব খারাপ অবস্থায় আছে। তারা জানি না কবে এটা ওভারকাম হবে, আস্তে আস্তে তো হয়ে যাবে। আর আমি একটাই বলবো, যারা গান গাইছে তারা ভালো গাইছে। অনেকেই আছে যারা খুব গড গিফটেড, ভালো গাওয়ার চেষ্টা করছে। একটা কম্পিটিশন আছে, কম্পিটিশন থাকলে ভালো সিঙ্গার তৈরি হয়। যে কোনো ব্যাপারে, যে কোনো ক্রেডিট কম্পিটিশন থাকলে সেখান থেকে ভালো তৈরি হয়। সবই আছে, কিন্তু আমার মনে হয় একটু অনুশীলনের অভাব আছে, রেওয়াজ করার একটা অভাব আছে। যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে 2 ঘন্টা রেয়াজ করব, বিকেলে রেয়াজ করব 2 ঘন্টা, 4 ঘন্টা আমি রেয়াজ করব, এটার সংখ্যা কিন্তু খুব কম। যারা রেগুলার ক্লাসিক্যাল গায় তাদের ছাড়া যারা এই ফাংশন করে, আমার মনে হয়, কারণ যারা সিঙ্গার, যারা রেগুলার গান করে তাদের সঙ্গে প্রত্যেকেই আমার সঙ্গে দেখা হয়, প্রত্যেকেই আমাকে ভালোবাসে, কি হয়। কিন্তু আমি সবাইকে বলি রেয়াজ করো, রেয়াজ না করলে হবে না। যে জন্য আগেকার শিল্পীরা এখনো বেঁচে আছেন, সারা জীবন বেঁচে থাকবেন, তাদের তো কখনো মৃত্যু হয় না, তাদের কোনো মৃত্যু হয় না, তারা আজীবন বেঁচে থাকেন। তাদের সাধনা, তাদের একাগ্রতা, তাদের ভালোবাসা, সেইগুলোই কিন্তু ফসল আজকে সবাই আমরা পাচ্ছি। ফলে আমার কাছে, নতুনদের কাছে এইটাই মেসেজ যে তারা একটু ভালো রেয়াজ করুক, আর ভালো ভালো গান উপহার দিক, নতুন গান করুক। পুরোনো গান তো ভালো আছে, নতুন গান যত বেশি করবে, দেখুন সব গান ভালো হবে না, তার মধ্যে থেকে কিছু কিছু গান ভালো হবে, যেই ভালো গানগুলো অনেক দিন বেঁচে থাকবে। ভালো কথা, ভালো সুর নিয়ে যারা তো করছেই, রেকর্ড তো করছে, তারা নতুন গান করুক, অনেকদিন স্থায়ী থাকবে সেটা।
আহ, আমরা 1 ঘন্টা অতিক্রম করেই ফেললাম। আজকে আপনার শরীরটা অসুস্থ, আপনি যথেষ্ট বেশ কষ্টেই রয়েছেন, তবুও আমাদের সঙ্গে কথা বললেন হ্যাঁ এতক্ষণ 1 ঘন্টা ধরে। মানে না আমরা আমি 1 ঘন্টা ভাবতে কষ্ট পারিনি, দিলাম আপনাকে। হুম হুম, আমি 7:30টার সময় জানিনি, বুঝতে পারিনি, হ্যাঁ। বুঝতে পারিনি আমি কথা বলতে পারবো কিনা। ও, আচ্ছা আচ্ছা। 1 ঘন্টা সময় আপনি আমাদের সঙ্গে থাকলেন আজকে। এটা আমাদের খুব বড় পাওনা, এবং আবারও বলছি খুব শরীরটা খারাপ আপনার, আপনি জানিয়েছিলেন আমাদের। 1 ঘন্টা খুব কষ্ট দিলাম আপনাকে। আমাদের দর্শকরা, আমরা চট করে একবার যদি একটু, আমি দিব্যেন্দুদাকে অনুরোধ করব আমাদের দর্শকদের অনুভূতিগুলি যদি একটু স্ক্রিনে আরেকবার আনা যায়, আমরা তাহলে একটু দেখতে পাই যে প্রত্যগানন্দ গিরি উনি লিখছেন, শ্রদ্ধেয় অশোকবাবু, আপনার অভিজ্ঞতা এত হৃদয়স্পর্শী ও আন্তরিক, আমি ভাষাহীন হয়ে মুগ্ধতার সঙ্গে শুধু শুনেই গেলাম। এত বাস্তবিক, ধন্যবাদ। সত্যি আনন্দে পরিপূর্ণ। হ্যাঁ হ্যাঁ, বাহ, ধন্যবাদ। কালিদাস ঘোষাল, অত্যন্ত মনোমুগ্ধকর অনুষ্ঠান হলো। ধন্যবাদ। জিনিয়া চৌধুরী, অশোক স্যার, আপনি মিউজিক ইন্ডাস্ট্রিকে অনেক ভালো মিউজিক উপহার দিয়েছেন স্যার, আপনাকে প্রণাম জানাই। থ্যাংক ইউ জেনিয়া, থ্যাংক আপনার, ইউ। আপনার গুণমুগ্ধ সবাই। বনানী দত্ত, সত্যি অনেক কিছু জানলাম, এত সুন্দর আলোচনা। আহ, সকলেই থ্যাংক মুগ্ধ ইউ, থ্যাংক হয়েছেন ইউ বনানী। দর্শকরা। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমাদের যেটা অপূর্ণতা থেকে গেল সেটা হচ্ছে যে এরপরে আরো একদিন স্যার যদি একটু আমাদের সময় দেন, সেদিন বেশ কিছু প্লিজ, গান একটু আপনার কাছ থেকে হ্যাঁ শুনবো। প্লিজ আপনি প্লিজ আজকে, প্লিজ, হ্যাঁ, আপনি একটু অনেক অসুস্থ আজকে, অনেক ভালো। আজকে অনুরোধ করলাম না। আপনার অসুস্থতার কথা মাথায় রেখেই আজকে গানের অনুরোধ করলাম না, কিন্তু শরীরটা ঠিক হলে আরো একদিন একটু আসতেই হবে আমাদের দর্শকদের জন্য। শিওর শিওর। এবং সেই, আমি সেদিন আহ, সেদিন কথা কম হ্যাঁ, বলে গান গাই। সেদিন অনেক অনেক গান শুনবো আপনার কাছে। স্যার সুস্থ থাকুন, ভালো থাকুন। ইওর প্ল্যাটফর্মের পক্ষ থেকে আপনার সুস্থ সঙ্গীত জীবন আমরা কামনা করি, এবং আবারও বিনম্র অনুরোধ রইল স্যার, আরেকদিন আমাদের একটু সময় দেবেন অবশ্যই। শিওর শিওর শিওর। জয়দেব, জয়দেব বাবু ভালো থাকবেন, সবাইকে বলছি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ঠিক স্যার, ঠিক ঠিক। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার। হ্যাঁ। হ্যাঁ।